হ্যালো ভিউয়ার্স, ইডিএক্স লার্নিং এ আপনাদের স্বাগত। এসএলএসটি নবম দশম প্র্যাকটিস সেটের আরো একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে আমি ইজিদুল। পূর্বের ভিডিওগুলোতে আপনারা খুব ভালো রেসপন্স দেখিয়েছেন। আশা করি এই ভিডিওটিতেও আপনাদের কাছ থেকে ভালো রেসপন্স পাবো। আপনারা অনেকেই ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন না। প্র্যাকটিস সেটগুলি যদি আপনাদের উপকারে এসে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চ্যানেলের কন্টেন্ট গুলো ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর কমেন্ট করে আপনাদের ফিডব্যাক জানাতে ভুলবেন না। চলুন তাহলে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন দিয়ে। আজকের প্রথম প্রশ্ন হলো, দেখো কি আছে, যে চৈতন্য যুগে একজন বিশিষ্ট কবি হলেন জ্ঞান দাস, গোবিন্দ দাস, বলরাম দাস না প্রত্যেকেই? তো এর উত্তর হবে প্রত্যেকেই চৈতন্য যুগের কবি। ঠিক আছে। 2 নম্বর কি আছে, ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় চর্যাপদকে যে নামে অভিহিত করেছেন। এটার উত্তর কি? চর্যা গীতিকা, চর্যা গীতিকোষ, না চর্যা গীতি কোষবৃত্তি, না চর্যা গীতি পদাবলী? তো এর উত্তর হবে ক নম্বর, হ্যাঁ, চর্যা গীতি পদাবলী। ঠিক আছে। 3 নম্বর কি আছে, চর্যাপদের মোট পৃষ্ঠা সংখ্যা উল্লেখ করো। চর্যার যে শেষ পৃষ্ঠায় শেষ পাতায় যে পৃষ্ঠা সংখ্যা উল্লেখ আছে সেখানে 69। ঠিক আছে, 69টি উল্লেখ আছে। আর শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের ক্ষুদ্রতম খণ্ডটির নাম লিখো। তো 4 নম্বরের উত্তর হবে সেটা জন্ম খণ্ড। ঠিক আছে। এবার এতক্ষণে হয়তো তোমরা বুঝে গেছো যে আজকের ভিডিওটা একটু অন্যরকম। এখানে আজকের যে ভিডিওটায় আমি বিশেষ করে আনার চেষ্টা করেছি বাংলা সাহিত্য সংক্রান্ত যে প্রশ্নগুলো আর তার সঙ্গে ব্যাকরণগত কয়েকটা প্রশ্ন। ঠিক আছে। এখানে টেক্সচুয়াল প্রশ্ন আজকে নেই বললেই চলে। শুধু ওই কোনি আর হলো প্রফেসর শঙ্কু থেকে কভার করার চেষ্টা করেছি। তো এটা আনার একটা কারণও আছে, যে ব্যাকরণ আর ব্যাকরণ আর হলো সাহিত্যের ইতিহাস যে আছে সেটা একটা খুব গুরুত্বপূর্ণ অংশ। টেক্সচুয়াল প্রশ্ন তো আসবে, কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ অংশ, বিশেষ করে মধ্যযুগের যে সাহিত্যের ইতিহাস আছে সেটা একটা ভাইটাল পয়েন্ট। তাই এই যে সেটটা, এটা আপনারা দেখে বোরিং বা এরকম কিছু ফিল করার কোনো কারণ নেই, কারণ সাহিত্যের ইতিহাস একটা ভাইটাল পয়েন্ট। আর এই সাহিত্যের ইতিহাসে যে প্রশ্ন সবগুলো ঠিক করতে পারবে সেই একটা র্যাঙ্কে থাকবে। বলছি না ভালো রেজাল্ট হবে বা ইয়ে হবে, সে একটা ভালো র্যাঙ্ক করার দিকে যাবে। টেক্সচুয়াল প্রশ্ন টেক্সট সবাই পড়বে, খুঁটিয়ে খাটিয়ে পড়বে, কিন্তু এই যা হবে ব্যাকরণ এবং সাহিত্যের ইতিহাস যা আছে এখানে কিন্তু খেলা হবে। তো এই যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো। আর আমি যেটা শুরু করেছি যে প্রত্যেকটা প্র্যাকটিস সেটের শেষে প্রফেসর শঙ্কুর যে ডায়েরি আছে সেই ডায়েরির যে এক একটা গল্প এক এক দিন। তো আজকে মহাকাশের দূত যে গল্পটা আছে, প্রফেসর শঙ্কুর যে পঞ্চম গল্প মহাকাশের দূত, সেই মহাকাশের দূত থেকে মোট 42টা প্রশ্ন, মানে 40টার উপরে প্রশ্ন এখানে কভার করার চেষ্টা করেছি। তো তার জন্য কি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, দেখবে খুবই ভালো লাগবে। এবং প্রফেসর শঙ্কুর যে ক্লাসটা এখানে আছে, যা প্রশ্নগুলো আছে, এটা দেখলে আর প্রফেসর শঙ্কু না পড়লেও চলবে, প্রত্যেকটা প্রশ্ন এখানে আমি কভার করেছি। ঠিক আছে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক দেবেন। আর আপনাদের মধ্যে অনেকে ভিডিও দেখে আমার, কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করে না, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সবার প্রথমে আপনি ভিডিওটা দেখতে পারেন। ঠিক আছে। তাহলে আমি 5 নম্বর প্রশ্নে আসি। কি আছে, যে 5 নম্বর প্রশ্নটা, এসো কি হামারি দুঃখের নাহি ওর, এটা কি আছে, অনবদ্য এই পদটির কোন পর্যায়ভুক্ত উল্লেখ করো। তো এসো কি হামারি দুঃখের নাহি ওর, এটা হবে কবি বিদ্যাপতির একটা পদ। এটা হলো কি, কবি বিদ্যাপতি কোন পর্যায়ের শ্রেষ্ঠ পদকর্তা, সেটা হলো মাথুর পর্যায়। ঠিক আছে, এটার উত্তর হবে ক নম্বর। 6 নম্বরে কি আছে, যে দশম চরিত বা লীলা স্তব গ্রন্থটি লিখেছেন কোন বিশিষ্ট বৈষ্ণব কবি। ঠিক আছে। তো এই 6-এর উত্তর এটা হলো সনাতন গোস্বামী, কিন্তু আমি এটা শিওর না। আপনাদের মধ্যে কেউ যদি এটা সঠিক উত্তর
জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার যতদূর মনে হয় সনাতন গোস্বামী হবে। ঠিক আছে, এবার 7 নম্বর কি আছে, যে মরা লোক তো আর কথা কয় না, এটি কোন শ্রেণীর বাক্য? এটা একটি কি সরল বাক্য, কারণ এখানে একটি ক্রিয়া আছে। ঠিক আছে, এটা একটা সরল বাক্য। এবার আসি কি পরের প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্নে কি আছে, যে বাক্যের গঠনগত শ্রেণীবিভাগ নয় কোনটি? এখানে কি বাক্যের গঠনগত শ্রেণীবিভাগ, এটা সরল বাক্য, বাক্যের গঠনগত দিক দিয়ে বাক্যকে 3 ভাগে ভাগ করা যায়, তার সঙ্গে আর একটা ভাগ যুক্ত করেছে, যেটা মিশ্র বাক্য। একটা সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য এবং মিশ্র বাক্য। কিন্তু এই যে প্রশ্নবাচক বাক্য সেটা আছে, এটা হলো কি অর্থগত শ্রেণীবিভাগ। এবার 9 নম্বরে আসি, যে অলুক সমাসের লুক শব্দটির অর্থ হলো লোপ পাওয়া। ঠিক আছে, লোপ, ক নম্বর উত্তর। 10-এর আসি, বিভক্তি কয় প্রকার উল্লেখ করো। বিভক্তি 2 প্রকার, একটা কি শব্দ বিভক্তি আর একটা হলো ধাতু বিভক্তি। ঠিক আছে, দুই দুই প্রকার এটা। 11 নম্বর হলো, সে গান করছে, উল্লিখিত পদের গান শব্দ মধ্যে কোন কারক আছে সেটা, তাহলে সে কি করছে, কি দিয়ে প্রশ্ন করে কর্তাকে, মানে ক্রিয়াকে কি দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় সেটা হলো কি, তার নাম কর্মকারক। তো এর হলো কর্মকারক। আর পরের প্রশ্নটাই আছে দেখো 12 নম্বর, যে ক্রিয়ার সাথে সম্পর্কযুক্ত কার, ক্রিয়ার সঙ্গে সঙ্গে যদি সম্পর্কযুক্ত থাকে তাহলে কি হয়, কারক হয়, আমরা জানি কারক হয়। ঠিক আছে, তাহলে এর উত্তর হলো কারক, গ নম্বর। এবার 13 নম্বর প্রশ্ন। 13 নম্বরে কি আছে, যে অকারক সাধারণত কয় প্রকারের, কি কি? অকারক সাধারণত 2 প্রকার, একটা হলো সম্বন্ধ পদ আর একটা হলো সম্বোধন পদ। ঠিক আছে, 2 প্রকার, তাহলে উত্তর হবে ক নম্বর। এইবার পরের প্রশ্নে আসি, 14 নম্বর। 14 নম্বর প্রশ্নটা দেখি কি আছে। 14 নম্বর, এই যে বঙ্গভাষা, একটা খুবই ভাইটাল পয়েন্ট, মানে সাহিত্যের ইতিহাসে প্রশ্ন। সেটা কি হলো, যে বঙ্গভাষা ও সাহিত্য এর এই গ্রন্থটি কে লিখেছেন? তাহলে এর উত্তর হবে দীনেশচন্দ্র সেন। আর কত সালে সেটা তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাও। আর চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর চ্যানেলের যে বাকি ভিডিওগুলো সেগুলোর কমেন্ট বক্সে, মানে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেই লিংকে গিয়ে ভিডিওগুলো দেখতে পারেন। ঠিক আছে, 15 নম্বর আসি। 15 নম্বর কি আছে, হে কাশী কবিস দলে তুমি পুণ্যবান, এই বাক্যটি উক্তি করেছিলেন কোন বিশিষ্ট কবি? তো এর উত্তর হবে মাইকেল মধুসূদন দত্ত। 16 নম্বর কি হলো, কি প্রশ্নটা কি, যে জয়ানন্দের চৈতন্যমঙ্গল কাব্যের মোট কয়টি খণ্ড আছে? তো জয়ানন্দের চৈতন্যমঙ্গল কাব্যের মোট 9টি খণ্ড আছে। ঠিক আছে, এর উত্তর হবে 9টি। 17 নম্বর, সন্নিহিত বর্ণের বিকৃতি অনুসারে স্বরসন্ধিকে মোট কয়টি ভাগে ভাগ করা যায়? তো এর উত্তর 3টি ভাগে ভাগ করা যায়। তোমরা বামনদেব চক্রবর্তী বই দেখলে এটার উত্তর পেয়ে যাবে। 18 নম্বর প্রশ্নের উত্তর আছে, 18 নম্বর প্রশ্নের উত্তর কি হবে দেখো, যে একটি সম্মুখ স্বরধ্বনি হলো, একটি সম্মুখ স্বরধ্বনি হলো কি, অ, আ, উ না এ? তো এর উত্তর হবে সম্মুখ স্বরধ্বনি দুটো, একটা এ আর একটা, না না এখানে এই হবে। তো এর সম্মুখ স্বরধ্বনির উত্তর হলো, সরি, আহ দুটো নয়, এটার উত্তর হবে ঘ নম্বর, এ। ঠিক আছে, তারপরে 19 নম্বর দেখো, ঋজুদা চরিত্রটির স্রষ্টা কে? তো এখানে একটা টাইপিং মিস্টেক হয়েছে, এটা বুদ্ধদেব বসু হবে না, এটা হবে বুদ্ধদেব গুহ। ঠিক আছে, বুদ্ধদেব গুহ। তো এই যে প্র্যাকটিস সেটটা, এই প্র্যাকটিস সেটটা আমি ব্যাকরণগত এবং সাহিত্যের ইতিহাসগত যে প্রশ্নগুলো সেগুলো কভার করার চেষ্টা করেছি। তাই এখানে যে 9-10 এর যে সিলেবাস আছে তার বাইরে আছে, তার মানে সেগুলো 11-12-এরও কাজে দেবে। এই যে প্র্যাকটিস সেটটা, এটা 11-12-এরও একটু কাজে দেবে। সেক্ষেত্রে কেউ এটা আবার বলে বসো না যে এটা বুদ্ধদেব গুহ তো সিলেবাসে নেই, তাহলে এটা প্রশ্নটা কেন? তো এটা 11-12, কারণ এটা যেহেতু সাহিত্যের ইতিহাস এবং ব্যাকরণগত প্রশ্ন বেশি আছে এখানে, তাই সাহিত্যের ইতিহাস তো 11-12 এর পুরো সিলেবাসটাই আছে, তাই এখানে এই প্রশ্নটা। ঠিক আছে,
20 নম্বর হলো দেখো পাগলা দাশু চরিত্রটির স্রষ্টার নাম উল্লেখ করো। পাগলা দাশু কার? আমরা জানি সুকুমার রায়ের। ঠিক আছে। 21 নম্বর ছোট বকুলপুরের যাত্রী গল্পটির স্রষ্টা এটা হলো কি? ক নম্বর মানিক বন্দ্যোপাধ্যায়। 42 নম্বর 22 নম্বর কি আছে? বঙ্কিমচন্দ্রের উপন্যাস রাজমোহনস ওয়াইফ প্রকাশিত হয় কত সালে? এটা হবে কত? 1864 সালে। ঠিক আছে। এবার দেখো সুভা গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? তাহলে এর উত্তর হবে সাধনা, ক। 24 নম্বর কি আছে? মানিকের প্রথম প্রকাশিত গল্প অতসী মামি প্রকাশ পায় কোন পত্রিকায়? তো এর উত্তর হবে কি হবে? গ নম্বর বিচিত্রা পত্রিকায়। ঠিক আছে। 25 নম্বর হলো মৌলিক ধাতুকে কয় ভাগে বিভাজন করা যেতে পারে? তো এর উত্তর যদি তোমরা কেউ জেনে থাকো তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। ঠিক আছে। 26 নম্বরে আসি যে বাংলা ব্যাকরণে কতগুলো বিভক্তি বর্তমান? বাংলা ব্যাকরণে বিভক্তি হলো কতগুলো বিভক্তি বর্তমান? সেটা হলো 4টি। এ কে রে তে। আর একটা অ বা শূন্য বিভক্তি একটা বলে জিনিস আছে। তো প্রথমত প্রধানত এ কে রে থেকে বিভক্তি হিসেবে করা হয়, গণ্য করা হয়। 27 নম্বর কি আছে? নিত্য সমাসের একটি উদাহরণ, এটা হলো উদাহরণ হবে গ্রামান্তর, মানে এর ব্যাসবাক্য কি? অন্য গ্রাম। ঠিক আছে। এবার 28 নম্বর প্রশ্নে আসি, কি আছে 28 নম্বর প্রশ্ন? যে লিচু শব্দটি লিচু শব্দটির গোত্র নির্ণয়। লিচু কি? একটা চাইনিজ শব্দ, চা, চিনি, লিচু, এগুলো কি? চীনা শব্দ। শব্দটির গোত্র নির্ণয় করো। এটা এই যে শব্দম থেকে শব্দ এসেছে, তাহলে এটা তৎসম শব্দ। ঠিক আছে। আর গিরিশচন্দ্র ঘোষ বঙ্কিমচন্দ্রের যে উপন্যাসটি নাট্যরূপ দেন, দুর্গেশ নন্দিনী, মৃণালিনী, না সীতারাম, না সবকটি? তো এর উত্তর হবে ঘ নম্বর সবকটি দেন। ঠিক আছে। 31 নম্বর সমরেশ বসুর প্রথম গল্প, এটা আমরা সবাই জানি, এটা হবে আদাব, তার হলো প্রথম গল্প। ঠিক আছে। আদাব তার হলো প্রথম গল্প। এবার 32 নম্বরে কি আছে দেখো? মধুসূদন দত্তের মৃত্যুর পর প্রকাশিত নাটকটি হলো, এটার উত্তর হবে মায়াকানন। এই মায়াকনের প্রকাশকাল কত? হলো মায়াকনের প্রকাশকাল 1874। ঠিক আছে। 33 নম্বর দেখো দীনবন্ধু মিত্রের জন্ম হয় যে গ্রামে, এটা হলো চৌবেরিয়া, ঘ নম্বর এর উত্তর। 34 নম্বর প্রশ্নের উত্তর প্রশ্ন দেখো যে নাসিক্য বর্ণটি হলো, এটা কি হবে? নাসিক্য বর্ণ, এই ঘ নম্বর উত্তর। এখানে দেখো 35 নম্বর গিয়েছে দুধ, দুধ থেকে হয়েছে দুধ, এখানে ধ্বনি পরিবর্তনের কোন রীতিকে মান্যতা দেওয়া হয়েছে? তাহলে এটা হবে কি? অল্প প্রাণীভবন বা ক্ষীণায়ন। ঠিক আছে। এই অল্প প্রাণী ভবনকে বলা হয় ক্ষীণায়ন, আর মহাপ্রাণী ভবনকে বলা হয় কি? পিনায়ন। 36 নম্বর প্রশ্ন আছে কি? যে বড় ঠাকুর, এটা কি হয়েছে? বট ঠাকুর, এখানে ধ্বনি পরিবর্তনের কোন রীতিকে মান্যতা দেওয়া আছে? এটা হলো দেখো বড়, এই র হলো কি? একটা হলো ঘোষ ধ্বনি, আর ট হলো কি? একটা অঘোষ ধ্বনি। তাহলে এটা কি হয়েছে? রটা কি হয়েছে? ট হয়ে গেছে, তাহলে এটা অঘোষী ভবন হয়েছে। ঠিক আছে। তার এবার আছে 37 নম্বর যে কণ্ঠ তালব্য ধ্বনি হলো, এখানে কণ্ঠ তালব্য ধ্বনি কি হবে? কণ্ঠ তালব্য ধ্বনি হলো দুটি আছে। যদি আমরা বামনদেব চক্রবর্তীর বইয়ে 71 পৃষ্ঠায় দেখি, ওখানে একটা ছক দেওয়া আছে, সেই ছকে দেওয়া আছে যে কণ্ঠ তালব্য ধ্বনি হলো দুটি, মানে কণ্ঠ তালব্য ধ্বনি বা দুটি, একটা হলো ওই আর একটা হলো এ। ঠিক আছে। কিন্তু তার নিচে ওই প্রথম ছকটার নিচে দেওয়া আছে যে ওইকে ধ্বনি হিসেবে গণ্য করা হয় না। যেহেতু এখানে চেয়েছে যে কণ্ঠ তালব্য ধ্বনি, সেহেতু ওই হলো বর্ণ হিসেবে ওইকে গণ্য করা হয়, ধ্বনি হিসেবে করা হয় না। ধ্বনি হিসেবে গণ্য করা হয় এ কে। ঠিক আছে। আমি আবারও বলছি, বামনদেব চক্রবর্তী বইয়ে 71 নম্বর পেজে
আপনারা দেখবেন একটা ছক দেওয়া আছে, সেই ছকে এই জিনিসটা ভালো করে বুঝিয়ে দেওয়া আছে। ঠিক আছে, তো এর উত্তর হবে গ নম্বর এ। ঠিক আছে, যদি ধ্বনি চায় তাহলে হবে এটা এ, আর যদি বর্ণ যদি চাইতো যে কণ্ঠ তালব্য বর্ণ এখানে কোনটি, সেটা হলো ওই হতো। ঠিক আছে, 38 নম্বর কি আছে, 38 নম্বর প্রশ্ন, খড় খড়দহ থেকে খড়দা হয়েছে, এখানে ধ্বনি পরিবর্তনের কোন রীতিকে মান্যতা দেওয়া হয়েছে? তাহলে এটা হবে কি হবে, হশ্রুতি সমাক্ষর লোপ, অন্ত ব্যঞ্জন লোপ, না ঘোষীভবন? তো এর উত্তর হবে গ নম্বর অন্ত ব্যঞ্জন লোপ। ঠিক আছে, হরটা লোপ পেয়েছে। আর 39 নম্বর, খনিকা কাব্যগ্রন্থটি রবীন্দ্রনাথ কাকে উৎসর্গ করেছিলেন? এটা হবে লোকেশনাথ, না সরি লোকেন্দ্র পালিতকে, অর্থাৎ লোকেশ পালিতকে। ঠিক আছে, 40 নম্বর প্রশ্ন, শারদমঙ্গল কাব্যে মোট কয়টি তাল উল্লিখিত আছে? তো এর উত্তর হবে মোট 5টি তাল। ঠিক আছে, 41 নম্বর, পশ্চিমের যাত্রী গ্রন্থটির স্রষ্টাকে? পশ্চিমের যাত্রী, এটার স্রষ্টা হলো কি, সুনীতি কুমার চট্টোপাধ্যায়। ঠিক আছে, এবার পরে 42 নম্বর প্রশ্নটা দেখি কি আছে। 42 নম্বর প্রশ্ন, 42 নম্বর প্রশ্ন হলো দেখো, বৃন্দাবন দাস রচিত চৈতন্য জীবনী গ্রন্থটির নাম কি? বৃন্দাবন দাস কি রচনা করলেন? চৈতন্য ভাগবত। এর উত্তর খ নম্বর হবে। সমীভবনের অপর নাম কি হবে? সম্প্রকর্ষ, সমীকরণ, অভিনীতি, না অভিশ্রুতি? তো এর উত্তর হবে খ নম্বর সমীকরণ। ঠিক আছে, এই যে কীর্তন, না, কীর্তন থেকে কীর্তন হয়েছে, এখানে ধ্বনি পরিবর্তন কি হয়েছে? এখানে দেখো যে ত ধ্বনিটি কি হয়েছে, সমাক্ষর, সমীকরণ মানে সমীভবন এটা হয়েছে, সমীভবন হয়েছে এটা। তো এখানে যেহেতু সমীভবন নেই, সমীভবনের আরেক নাম সমীকরণ, তো এটা উত্তর হবে খ। ঠিক আছে, 45 নম্বর, রবীন্দ্রনাথের নষ্টনীড় গল্পের চারুলতা চরিত্র, চারুলতার স্বামীর নাম কি? এটার উত্তর হবে গ নম্বর ভূপতি। ঠিক আছে, 46 নম্বর, 46 নম্বরে কি আছে, যে নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি কোন কাব্যগ্রন্থভুক্ত উল্লেখ করো? ঠিক আছে, এটা হবে অগ্নিবীণা, 1922 খ্রিস্টাব্দে। আর এই বিদ্রোহী কবিতাটি কোন পত্রিকায় প্রকাশ হয়েছিল সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাও। 47 নম্বর প্রশ্ন, রামপ্রসাদের জীবনী ও কবিতা সংগ্রহ বইটিকে রচনা করেছেন? রামপ্রসাদের জীবনী ও কবিতা সংগ্রহ, এর উত্তর হবে ঈশ্বরচন্দ্র গুপ্ত। ঠিক আছে, ক নম্বর এর উত্তর 47-এর ক। 48 কি আছে, 48, বাংলা ভাষায় প্রথম চৈতন্য জীবনী গ্রন্থ কে রচনা করেন? এটা হবে বৃন্দাবন দাস। কি রচনা করেন? তার যে গ্রন্থ সেটার নাম হলো চৈতন্য ভাগবত। 49 নম্বর, চৈতন্য ভাগবতের পূর্ব নাম উল্লেখ করো। কি ছিল? চৈতন্য মঙ্গল। ঠিক আছে, এই চৈতন্য মঙ্গল তিনি নাম রাখেন কিন্তু তার মায়ের অনুরোধে, এবং এই চৈতন্য মঙ্গল জয়ানন্দের যে চৈতন্য মঙ্গল সেই গ্রন্থের সঙ্গে একই হয়ে যাচ্ছে, তার জন্য তার মা বলেছিল যে এটা চৈতন্য ভাগবত রাখতে বলেছিল। ঠিক আছে, আর 50 নম্বর, যে বসুন্ধরা যে সমাসের উদাহরণ, এখানে কি হবে? তো এটা একটা সোজা প্রশ্ন, এটা কমেন্ট বক্সে আপনারা জানান যে এর উত্তর কি হবে। ঠিক আছে, এই গেল আজকের প্রশ্ন, মানে 50টি প্রশ্ন যে সেট আছে সেটার 50টি প্রশ্নের যা আছে সেটা এখানে হলো। এবার আসি যে প্রফেসর শঙ্কুর যে পঞ্চম গল্প মহাকাশের দূত, সেই মহাকাশের দূত থেকে মোট 40টা প্রশ্ন থাকবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখার চেষ্টা করো। আর এই যে ব্যাকরণগত এবং সাহিত্যের ইতিহাসগত যে প্রশ্নগুলো, এই 50টি প্রশ্ন গেল, এই প্রশ্নগুলি কেমন হয়েছে, আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানান, আর একটা লাইক দিয়ে পাশে থাকুন। ঠিক আছে, আর চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। এবার আসি প্রফেসর শঙ্কু যে গল্পটা আছে তার যে পঞ্চম গল্প, সেই প্রশ্নে আসি কি, মহাকাশের দূত। ঠিক আছে, মহাকাশের দূত, এই মহাকাশের দূতের প্রথম প্রশ্ন কি আছে দেখো, মহাকাশের দূত গদ্যাংশের প্রথমে উল্লিখিত চিঠিটি কে কার উদ্দেশ্যে লিখেছিল? তো এর উত্তর হবে কি, খ নম্বর, ফ্রান্সিস প্রফেসর শঙ্কুর উদ্দেশ্যে লিখেছিল, ফ্রান্সিস লিখেছিল। ঠিক আছে,
2 নম্বর কি আছে, উক্ত চিঠিটি লেখা হয়েছিল কবে? এর তারিখ কত কত ছিল? এর তারিখ হলো 2 নম্বরের উত্তর হবে 15ই অক্টোবর। ঠিক আছে, এবার 3 নম্বর প্রশ্ন কি আছে দেখো, যে ফ্রান্সিস, হ্যাঁ, ফ্রান্সিস ফ্রান্সিস এপসাইলন ইন্ডি নক্ষত্রপুঞ্জে কত বছর আগে প্রথম সংকেত পাঠিয়েছিল? তো এর উত্তর হবে 3-এর ক, 12 বছর আগে। ঠিক আছে, এপসাইলন ইন্ডি কখন ফ্রান্সিসকে সংকেতের উত্তর পাঠিয়েছিল? এই 4-এর উত্তর হবে রাত 1:37 এ। ঠিক আছে, আমি প্রশ্নগুলো উত্তরগুলো শুধু দেখে বলে বলে যাচ্ছি, আপনারা ভিডিওটা থামিয়ে পুরো প্রশ্নটা পড়ে নিতে পারেন বা স্ক্রিনশট নিয়ে পরেও দেখতে পারেন। 5 নম্বর কি আছে, ফ্রান্সিসের সঙ্গে শঙ্কুর বন্ধুত্ব কত বছরের? ফ্রান্সিসের সঙ্গে শঙ্কুর বন্ধুত্ব হলো 12 বছর, 10 বছর, 22 বছর না 30 বছরের? তো এর উত্তর হবে 22 বছরের। ঠিক আছে, 6 নম্বর, ফ্রান্সিস কোন দেশের জ্যোতির্বিদ ছিলেন? ফ্রান্সিস ছিলেন ইংল্যান্ডের জ্যোতির্বিদ। ঠিক আছে, এবার 7 নম্বর আছে, ফ্রান্সিসের ডায়ামিটারের রিসিভারের উচ্চতা কত? ডায়ামিটার যে আছে ফ্রান্সিসের, তার রিসিভারের উচ্চতা 41 ফুট, 42 ফুট, 90 ফুট না 95 ফুট? তো এর উত্তর হবে ঘ নম্বর, 95 ফুট। ঠিক আছে, এর পরের প্রশ্ন 7 নম্বর গেল, এবার আসি 8 নম্বর প্রশ্নে। 8 নম্বর প্রশ্নটা কি আছে দেখো, যে গিডিয়ন স্টার্ন কে ছিলেন? তো গিডিয়ন কি, গিডিয়ন মর্গেনস্টার্ন ছিলেন আমেরিকার ধনকুবের ও শখের প্রত্নতত্ত্ববিদ। ঠিক আছে, এর উত্তর হবে ক নম্বর। 9 নম্বর কি আছে, তুতানখামেনের সমাধি কত খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয়েছিল? তুতেনখামেন অর্থাৎ তুতানখামেন এখানে আছে, এটা হলো তুতেনখামেন না বলা হয়। তো 9 নম্বরের উত্তর কি আছে, এটাকে 1922, 1921 না 1920 না 1900 খ্রিস্টাব্দে? তো 9-এর উত্তর হবে 1922। ঠিক আছে, 10 নম্বর প্রশ্ন কি আছে দেখো, যে তুতেনখামেনের সমাধিলব্ধ বস্তুগুলি কোন মিউজিয়ামে রাখা আছে? ঠিক আছে, এটা ব্রিটিশ মিউজিয়াম, কায়রো মিউজিয়াম না অ্যাক্রোপোলিস মিউজিয়াম না কোনোটিও নয়? তো 10-এর উত্তর হবে খ, কায়রো মিউজিয়াম। ঠিক আছে, মিশরের যে কায়রো, সেই কায়রো মিউজিয়ামে রাখা আছে। 11 নম্বর প্রশ্নের উত্তর দেখি কি আছে, যে 500 বছর আগে কোন দৈবজ্ঞ ফ্রান্সের ভবিষ্যৎবাণী করে গেছেন? এটার উত্তর কি হবে? 11 নম্বরের উত্তর, উত্তর হবে নস্টারডামুস না অ্যামস্টারডামুস না লসোরাডামুস না এদের মধ্যে কেউ নেই? তো এর উত্তর হবে ক নম্বর, নস্টারডামুস। ঠিক আছে, 12 নম্বর কি আছে, যে ফ্রান্সের দৈবজ্ঞের ভবিষ্যৎবাণীর সংখ্যা কত? 2000, 3000, 2000, 10,000, 3000, 2000 না 1000? তো এর উত্তর হবে ক, 1000 না ঘ নম্বর 1000। ঠিক আছে, 13 নম্বর কি আছে, হামবাক, ফ্রড এবং ধাপ্পাবাজ, হামবাক, ফ্রড এবং ধাপ্পাবাজ এই কথাগুলি কে বলেছেন? 13 নম্বরের উত্তর কি আছে, উইলহেলম ক্রোল। ঠিক আছে, উইলহেলম ক্রোল বলেছেন, ক্রোল এই কথাগুলো বলেছেন। 14 নম্বর কি আছে, মর্গেনস্টার্ন মাস্তাবা থেকে কোন মূল্যবান বস্তুটি পেয়েছেন? এটা কি একটি প্যাপিরাসের দলিল না বিখ্যাত শিলমোহর না কিছু ঐতিহাসিক পুঁথি না এদের মধ্যে কোনোটিও নয়? তো 14 নম্বরের উত্তর হবে ক নম্বরটা, প্যাপিরাসের দলিল। ঠিক আছে, আর 15 নম্বর কি আছে, গিডিয়ান, কি আছে গিডিয়ান নয় গিডিয়ান, গিডিয়ান মর্গেনস্টাইন না সরি মর্গেনস্টার্ন কবে আত্মহত্যা করেছিল? এর উত্তর হবে 15 নম্বরের, যে 26শে অক্টোবর। ঠিক আছে, এবার আমি আসি পরের প্রশ্ন। ষোলো নম্বর প্রশ্নে আসি, কি আছে, যে নেকবেত আমায় বাঁচতে দিল না, নেকবেত কি? ঠিক আছে,
তো 16 নম্বরের উত্তর হলো নেকবেদ হলো একটা শকুন। ঠিক আছে, এবার 17 নম্বর, ভারত সরকারের প্রত্নতাত্ত্বিক বিভাগ থেকে কালীবঙ্গানে গিয়ে হরপ্পা সভ্যতার নিদর্শনের ছবি তোলার অনুমতি দিয়েছিল কে? গিডিয়ান মর্গেনস্টার্নকে, না ব্রায়ান ডেক্সটারকে, না ফ্রান্সিস ফিল্ডিংকে, না উইলহেম ক্রোলকে? তো 17 নম্বরের উত্তর হবে খ, ব্রায়ান ডেক্সটারকে। 18 নম্বর কি, ফ্রান্সিস কোন হোটেলের প্রফেসর শঙ্কুর জন্য ঘর বুক করেছিল? এটা কি হবে 18 নম্বরের উত্তর? কার্নাক, কার্নাক হোটেলে। 19 নম্বর কি আছে, যে প্রফেসর শঙ্কু কত তারিখে কায়রোতে বন্ধু ফ্রান্সিসের কাছে পৌঁছেছিলেন? তো এই 19 নম্বরের উত্তর হবে, 19 নম্বরের উত্তর হবে এই 3রা নভেম্বর। ঠিক আছে, এবার 20 নম্বরের উত্তর কি আছে দেখো, যে কার সমাধি খনন করার জন্য মর্গেনস্টার্নকে মিশর সরকারের অনুমতি নিতে হয়েছিল? ঠিক আছে, তো এর উত্তর হবে বেনি হাসানের। ঠিক আছে, এর উত্তর ক নম্বর, বেনি হাসানের। এই সরি, 20 নম্বর, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ বেনি হাসানের, ঠিক আছে ঠিক আছে। এবার পরের প্রশ্ন 21 নম্বর প্রশ্নে আসি, যে 21 নম্বর প্রশ্ন কি আছে, যে বেনি হাসানের সমাধি খননের সময় মর্গেনস্টার্নের কোন অসুখের সূত্রপাত হয়েছিল বলে ব্রায়ান মনে করেন? ঠিক আছে, এর উত্তর 21-এর হবে এই গ নম্বর, সানস্ট্রোক। ঠিক আছে, 22 নম্বর, কায়রো মিউজিয়ামের কিউরেটর কে ছিলেন? কায়রো মিউজিয়ামের কিউরেটর মিস্টার ইব্রাহিম। 23 নম্বর, বেনি হাসানের সমাধিতে পাওয়া প্যাপাইরাসের দৈবজ্ঞের নাম কি ছিল? 23-এর কি হবে, মেনফ্রু, মেনিফ্রু, না মেনেফ্রু, না মেনফ্রি? তো এর 23-এর হবে গ নম্বর উত্তর, মেনেফ্রু। এবার আছে, হ্যালির ধূমকেতু কত খ্রিস্টাব্দে এসেছিল বলে উল্লেখ করা আছে? এই যে 24 নম্বর, হ্যালির ধূমকেতু কত বছর কত খ্রিস্টাব্দে এসেছিল বলে উল্লেখ করা আছে? 24-এর উত্তর হবে এই যে 3022 বিসি। ঠিক আছে, 25 নম্বর আছে, ইজিপ্টের স্বর্ণযুগ কোন সময়ে শুরু হয়েছে বলে ধরা হয়? ইজিপ্টের স্বর্ণযুগ কোন সময়? এটা 25-এর উত্তর হবে 3022 বিসি। ঠিক আছে, 26 নম্বর আছে, ফিল্ডিং এর সংকেত অনুযায়ী এপসাইলন ইন্ডির প্রতিনিধি কোথায় এসে নামবে? ফিল্ডিং যে সংকেত দিয়েছিল সেই সংকেত অনুযায়ী কোথায় নামবে? নামবে হলো 26 নম্বরের উত্তর দেখো, যে কানার্ক হোটেলের থেকে প্রায় 200 কিমি পশ্চিমে নামবে। ঠিক আছে, ক নম্বর এর উত্তর। এর পরের প্রশ্ন দেখার চেষ্টা করি কি আছে, যে হাইরোগ্লিফিক্স এর ভাষা কে ভালোভাবে জানতো? ফ্রান্সিস ফিল্ডিং, না ব্রায়ান ডেক্সটার, না প্রফেসর শঙ্কু, না উইলহেম ক্রোল? তো এই 27 নম্বর প্রশ্নের উত্তর হবে এই ক্রোল, উইলহেম ক্রোল। সে কি জানতো? হাইরোগ্লিফিক্স এর যে ভাষা সেটা জানতো। আর এই হাইরোগ্লিফিক্স যে লিপি আছে সেটা কি পড়া হয়? ডান থেকে বাম দিকে পড়া হয়। ঠিক আছে, আর 28 নম্বর কি আছে, ক্রোলের গাড়ির নাম কি ছিল? 28 নম্বরের উত্তর দেখো, ক্রোলের গাড়ির নাম অটো মোটেল, না অটো হোটেল, না অটো টোটেল, না কোনোটি নয়। তো এটা হলো অটো মোটেল। আর 29 হলো অ্যানাইহিলিন। অ্যানাইহিলিন একটি কি? এক ধরনের ওষুধ, এক ধরনের যন্ত্র, না এক ধরনের পিস্তল, না কোনোটি নয়? তো এর উত্তর হবে গ নম্বর, একটা পিস্তল। সেটা হলো প্রফেসর শঙ্কুর নিজে তৈরি করা, যেটা দিয়ে ইয়ে গুলি করলে, চালালে বস্তু কি যাকে চালায় সে গায়েব হয়ে যায়। আর 30 নম্বর কি আছে, প্রফেসর শঙ্কু কতবার অ্যানাইহিলিন অস্ত্র ব্যবহার করেছেন? তো 30-এর উত্তর হবে ঘ নম্বর, হ্যাঁ 11 বার, মোট 11 বার চালিয়েছেন। কার্নাক হোটেলের ম্যানেজারের নাম কি? কার্নাক 31 নম্বর, এর হোটেলের নাম হলো মিস্টার নাহুম, মিস্টার নহুম, না মিস্টার লাহুম, না মিস্টার নাহুম? তো এর উত্তর হলো নাহুম, মিস্টার নাহুম। 32 নম্বর হলো, কার্নাক হোটেলের সামনে দিয়ে কোন নদী বয়ে গেছে? কায়রো, নাইল, মিসিসিপি, না টেমস? এটা কি হবে 32-এর
32-এর খ, নাইল নদী বা নীল নদী। ঠিক আছে। 33 হলো ব্রায়ান ডেক্সটার কার্নাক হোটেলের কত নম্বর রুমে ছিলেন? 33 নম্বরের উত্তর হবে, এটা কি হবে, 101, 172, না 176, না 76, না 576? তো 33-এর উত্তর হবে গ, 176 নম্বর রুমে তিনি ছিলেন। 34 নম্বর হলো থর্নিফ্লোর থর্নিফ্রোট থর্নিফোর্টের প্লেন এসে পৌঁছানোর কথা কখন ছিল? এর উত্তর কি হবে, ভোর 5টায়, সন্ধ্যে 7টায়, না সকাল 7টায়, না ভোর 6টায়? 34 নম্বরের উত্তর হবে খ নম্বর, ভোর 6টায়। ঠিক আছে। এবার 35 নম্বর প্রশ্নে আসি। আমি আগেই বলেছিলাম যে ভিডিওটা একটু দীর্ঘ হবে, তাই তোমরা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো। আর এই যে মহাকাশের দূতের যা এখানে প্রশ্ন এনেছি, আমার মনে হয় না এর বাইরে আর কোনো প্রশ্ন হতে পারে। দেখো 35 নম্বর কি আছে, গিরিডিতে কোন নদীর ধারে প্রফেসর শঙ্কু রোজ বেড়াতে যেতেন? অশ্রী, বিপাশা, বিতস্তা, না পূর্ণা? এই 35 নম্বর আছে, যে 35 নম্বরের উত্তর হবে তিনি উশ্রী নদী। কারণ গিরিডিতে একটা ওই প্রফেসর শঙ্কুর বাড়ির পাশে কি উশ্রী নদী ছিল। ঠিক আছে। মর্গেনস্টার্নের স্ত্রীর নাম কি ছিল? 36 নম্বর, মর্গেনস্টার্নের স্ত্রীর নাম হলো মিরিয়াম। ঠিক আছে। 37 নম্বর কি আছে, এপসাইলন ইন্ডির দূতের দেখা পেতে তারা 5 বন্ধু কোথায় যাবে বলে ঠিক করেছিল? 37 নম্বরের উত্তর হবে খ, হলো বাউয়েতি যাবে। ঠিক আছে। বাউয়েতি যাওয়ার পথে কায়রো থেকে কত কিলোমিটার দূরে অল ফাইউমের সরাইখানাটি অবস্থিত? অল ফাইউমের সরাইখানাটি অবস্থিত। তো এর উত্তর কি হবে, 38-এর খ নম্বর, 83 কিলোমিটার। ঠিক আছে। এবার 39 নম্বরটা দেখি কি আছে, যে মহাকাশ যানটি 4টি সমস্যার সমাধান সূত্র ছাড়া আর কি দিয়ে গিয়েছিল? মহাকাশ যানটি, যে মহাকাশের দূতের যে যানটি এসেছিল, সেটা 4টে সমাধানের সূত্র দিয়েছিল এবং তাছাড়াও আর একটা জিনিস দিয়েছিল, সেটা কি? এটা হলো 39 নম্বরের উত্তর হবে। দেখো কি আছে, বিগত 65,000 বছরের পৃথিবীর বিবরণ দিয়েছিল। ঠিক আছে। আর 40 নম্বর হলো মহাকাশ যানটি পৃথিবীর কোন সমস্যা সমাধানের সূত্র দিয়ে গিয়েছিল? এর উত্তর হবে দেখো ঘ, এখানে যে ঘ নম্বর আছে উপরের যে সব কটি হবে। হ্যাঁ, কি কি আছে দেখো, ইচ্ছা মতো আবহাওয়া বদলানো যাতে খরা বন্যা কিছু মানুষের ক্ষতি করতে না পারে, এবং শহরের দূষিত বায়ুকে শুদ্ধ করার উপায়, এরকম একটা সমাধানের সূত্র দিয়েছিল। তারপরে কি আছে, আর একটা খ নম্বর, বৈদ্যুতিক শক্তির বদলে সূর্যরশ্মিকে যৎসামান্য ব্যয়ে মানুষের ব্যাপক কাজে লাগানোর উপায়, এটা দিয়েছিল। আর হলো গ নম্বর, যে সমুদ্র গর্ভে মানুষের বসবাস ও খাদ্য উপাদানের উপায়। ঠিক আছে, এটা দিয়েছিল। 41 নম্বর কি আছে, যে মহাকাশযানের ভিতর ঢুকে টেবিলের উপর থেকে পাথরটি কে নিয়ে এসেছিলেন? এটা হলো গিডিয়ান মর্গেনস্টার্ন, না ব্রায়ান ডেক্সটার, না মিস্টার থর্নিক্রফট, না ফ্রান্সিস ফিরলি? তো 41-এর উত্তর হবে ক, এই যে মর্গেনস্টার্ন তিনি এনেছিলেন। আর 42 নম্বর প্রশ্ন, আজকের শেষ প্রশ্ন। তো কি আছে দেখো, মহাকাশের দূত গল্পটি আনন্দমেলা পত্রিকায় কোন সংখ্যায় প্রকাশিত হয়? তো এর উত্তর হবে পূজা বার্ষিকী 1386। ঠিক আছে। তো এই গেল মোট মহাকাশের দূত যে আছে প্রফেসর শঙ্কুর, সেই তার 42টি প্রশ্ন, এবং তার আগে যে প্র্যাকটিস সেটের প্রশ্ন ছিল সেগুলো ছিলই। এবার এই যে মহাকাশের দূত যে দূতের যে 42টা মোট প্রশ্ন আছে, আপনাদের কেমন লাগলো প্রশ্নগুলো, প্রশ্নের ধরন কেমন হয়েছে, এবং মোট যে সবটা মিলে যে আজকের যে প্র্যাকটিস সেটটা, সেটা কেমন হলো, এটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। আর চ্যানেলটি যদি এখনো যদি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি টিপে দেবেন, যাতে সবার আগে আপনি ভিডিওটা দেখতে পারেন। তাহলে আজ এতটুকুই।
আশা করি আজকের পর্বের প্রশ্নগুলো আপনাদের পরীক্ষা প্রস্তুতিতে অনেকটা সাহায্য করবে। এই সিরিজের বাকি ভিডিওগুলি দেখার জন্য